নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে বিশেষ করে টোটো নিয়ে একটা বড় পদক্ষেপ রাজ্যের পরিবহন দপ্তর করেছিল। টোটোর সংখ্যা অনিয়ন্ত্রিতভাবে বেড়েছে, টোটো যারা চালাচ্ছেন তাদের প্রশিক্ষণ, টোটোয় ওভারলোডিং, কোন রাস্তায় টোটো চলবে চলবে না, কোন রুটে চলবে তা নিয়ে একটা একটা নির্দিষ্ট নিয়ম বা কানুন তৈরি করা, এর প্রয়োজনীয়তা অনুভব করেছিল রাজ্যের পরিবহন দপ্তর। টোটোতে রেজিস্ট্রেশন দেওয়া, কিউআর কোড লাগানো ইত্যাদি। কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম প্রাথমিকভাবে কিছুটা এই পরিকল্পনা এগোনোর পর ব্যাপারটা কীরকম শান্ত হয়ে গেছে। আজ আমরা সঙ্গে পেয়েছি রাজ্যের মাননীয় পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে। স্নেহাশিসবাবু, আমি প্রথমে আপনার কাছে এটাই জানতে চাইবো যে পরিবহন দপ্তর টোটো মোডে ঢুকলো, তারপরে টোটো মোড সুইচ অফ করে দিল। না, সুইচ অফ করা হয়নি, ওটা চলছে স্বাভাবিকভাবে। এখন ব্যাপারটা বুঝতে হবে যে পরিবহন দপ্তর আমাদের রাজ্যে প্রায় 1,70,00,000 অ্যাজ পার বাহন পোর্টাল অনুযায়ী গাড়ি আছে। সেই গাড়িগুলো যখন নতুন কেনা হয় তার রেজিস্ট্রেশন করা, যে গাড়ি রাস্তায় চলে তার পারমিট ইস্যু করা, এবং সেই গাড়ি নিয়মিতভাবে ট্যাক্স তাদের থেকে কালেকশন করা, এগুলো হচ্ছে পরিবহন দপ্তরের কাজ। এখন বিষয়টা হলো যে আমরা একটা রুট পারমিট দিয়ে থাকি, অর্থাৎ রুট পারমিট দিলে তবে একটি গাড়ি প্যাসেঞ্জার কার চলতে পারে। এখন রুট পারমিটটা কেন দেওয়া হয় না, একটা রাস্তার একটা নিজস্ব ধারণ ক্ষমতা আছে, যে একটা রাস্তায় কতগুলো গাড়ি চললে যানজট হবে না। ফলে ওটাকে কন্ট্রোল করার জন্য আমাদের প্রতি জেলায় একটি আরটিও বোর্ড আছে, যেটি চেয়ার করেন ডিএম, এবং আরটিও নিজে ওই মধ্যে থাকেন, ওই বোর্ডে রয়েছে। তাহলে ওই বোর্ড থেকে পাস হয় যে একটা রাস্তায় কতগুলো আমি গাড়ি, কতগুলো অটো, কতগুলো বাস, কতগুলো ম্যাজিক ট্রেকার আমি পারমিট দিলে তবে স্বাভাবিকভাবে যান চলাচল করবে এবং যাত্রীরাও পরিষেবা পাবে। এখন মুশকিল হলো এই পারমিটটা হচ্ছে কন্ট্রোল করার জন্য। কিন্তু এখন বিষয়টা হলো যে বেশ কয়েক বছর আগে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেই ই রিক্সা, যেহেতু এটা ইলেকট্রিকে চলে, পরিবেশ বান্ধব গাড়ি হিসেবে ই রিক্সাকে লাস্ট মাইল কানেক্টিভিটি এই ভাবনা থেকে ই রিক্সাকে প্রমোট করা হয়। এবার সারা দেশ জুড়ে ই রিক্সা তৈরি করে বড় বড় কোম্পানি তৈরি করছে, যারা আইক্যাট দ্বারা স্বীকৃত সংস্থা তৈরি করছে, এবং সেই ই রিক্সাগুলোর ক্ষেত্রে কোনো পারমিট নিতে হয় না, রোড পারমিট নিতে হয় না, শুধু রেজিস্ট্রেশন করলেই সে রাস্তায় চলতে পারবে। মানে আপনারা যখন প্রাথমিকভাবে এই টোটো আসা শুরু করলো, রাস্তায় নামতে হ্যাঁ, শুরু হ্যাঁ, করলো, তখন যেহেতু ওই পলিউশনের পার্সপেক্টিভে বা অন্য হ্যাঁ, কোনো পার্সপেক্টিভে ওদের একটা অ্যাডভান্টেজ ছিল, ওদেরকে ওয়েলকাম করা মানে হয়েছিল। ওরা রেজিস্ট্রেশন করে ওরা বাড়ি বাড়ি যাবে, সাধারণ মানুষকে বাড়ি থেকে তুলে নিয়ে মেন রাস্তায় চলে আসবে, ইত্যাদি ইত্যাদি ভাবনা থেকেই ভাবনা করা। থেকে করা হয়েছিল, এবং তখন আপনারা বুঝতে পারেননি যে সংখ্যাটা কিভাবে বাড়বে, সেটাকে আগে থেকে কারণ নিয়ন্ত্রণ করা। আমার হাতে কোনো পারমিট দেওয়ার কোনো আইন ছিল না। কন্ট্রোল মানে আইন নেই আমার হাতে। এবার প্রচুর পরিমাণে ই রিক্সা কেনা হলো, কিন্তু তারপরে দেখলাম একটা আশ্চর্য, আমি দায়িত্ব নেওয়ার পর দেখলাম যে বাংলায় এই বিশেষ করে করোনার সময় ঠমায় প্রচুর ই রিক্সা সরকারের কাছে রেজিস্ট্রেশন না করে ডিলারের মাধ্যমে বিক্রি করে দেওয়া হয়েছে। এটা গেল এক। দ্বিতীয় হচ্ছে ওই ই রিক্সাকে নকল করে বিভিন্ন এলাকায় লেদ কারখানায়, গ্যারেজে লোহার সাথে লোহা জুড়ে তৈরি হয়ে গেল টোটো, যেটাকে আমরা টোটো বলি। এটা কিন্তু ই রিক্সা নয়, এই টোটো কিন্তু পুরোটাই ইলিগাল, অর্থাৎ এটা আইক্যাট দ্বারা স্বীকৃত কোনো সংস্থা থেকে তৈরি করা হয়। অ্যাবসলিউটলি বেআইনিভাবে তৈরি হচ্ছে এবং চলছে। এবং সংখ্যাটা হয়ে গেল কত লক্ষ আমরা জানি না, কারণ আমাদের রেকর্ডে, পরিবহনের রেকর্ডের কোনো সংখ্যাও নেই, কোনো নামও নেই। না, আমি সেটাই বলছি স্নেহাশিস বাবু, আপনাদেরকে আরেকটু আগে সতর্ক হওয়া উচিত ছিল না? চোখের সামনে যখন দেখছেন এটা বাড়ছে, পরিবহন দপ্তর তো নিশ্চয়ই রিপোর্ট পাচ্ছিল। এখন বিষয়টা হচ্ছে যে এগুলো যারা কিনে চালাচ্ছে তারা তারা তাদেরও পরিবার রয়েছে, তারা জীবন জীবিকার জন্য এগুলো চালাচ্ছে, এবং তাদের কাছে আমরা এটা আশা করতে পারি না যে কোন রাস্তায় কতগুলো আমি টোটোর কিনে আমি রাস্তায় চালালে যানজট হবে কিনা, আমি সেই অনুযায়ী টোটো কিনবো কি কিনবো না, এই সিদ্ধান্ত তার নেওয়ার নয়। আপনি যে যুক্তিটা বলছেন, কোন না। জায়গায় এই যুক্তিটা গ্রহণযোগ্য নয়, যে আমি আমার জীবিকার প্রয়োজনে পরিবারকে তার কোনো দোষ নেই। ভরণ পোষণ করতে হবে তার বলে দোষ নেই। আমি তো বেআইনি কাজ করতে পারি না। হ্যাঁ, এবার কি হচ্ছে, বেআইনিটা কন্ট্রোল করবে কে?
সেটাই হচ্ছে পরিবহন দপ্তরের হাতে যদি পারমিট দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে কন্ট্রোল হতো। এখন এসে কি দাঁড়ালো যে বেশ কিছু শহর, মানে আপনি শিলিগুড়ি থেকে শুরু করে আপনার হাওড়া, শিলিগুড়ি, বারাসাত, বর্ধমান, আসানসোল, কল্যাণীতে টোটো এবং ই রিক্সা এত সংখ্যায় বেড়ে গেল, যানজট তৈরি করা শুরু হলো, যানজট হয়ে গেল। এবং সেখানে মানুষ কমপ্লেন করতে থাকলো, আমাদের কাছে করতে লাগলো, সিএমও দপ্তরে করতে লাগলো, সাংবাদিকদের কাছে করতে লাগলো যে টোটো যানজট তৈরি করছে। শুধু যানজট নয়, টোটো চালাচ্ছে কারা, এবার তাদের হচ্ছে- প্রশিক্ষণ, তারা কতটা হ্যাঁ, জানে এবার হচ্ছে রাস্তায়। টোটো সেটা চালাচ্ছে, কোনো কোনো বাচ্চা চালাচ্ছে এবং তারা ড্রাইভিং লাইসেন্স ছাড়া চালাচ্ছে। চালাচ্ছে। এইটাকে ভাবনা থেকে নিয়েই যে আমরা টোটোয় একটা ডিসিপ্লিন আনতে চাই, মানে ই রিক্সার মধ্যে একটা ডিসিপ্লিন আনতে চাই, যে যানজট মুক্ত করা একটা উদ্দেশ্য, দ্বিতীয় হচ্ছে যিনি চালাবেন তারও একটা প্রশিক্ষণ দেওয়া। এবার একটা এই driving চেষ্টাটাও তো 1.5 বছর হয়ে গেল আপনারা শুরু license- হ্যাঁ, করেছেন, এবার কি হলো, ইলেকশন চলে এলো, হ্যাঁ, কিচ্ছু এগুলো না। আমরা ওটা নিয়েই কিন্তু দুটো পোর্টাল খুলেছি আমরা। একটা হচ্ছে টিটিএন পোর্টাল, যেটায় ইলিগাল টোটোগুলো 1645 টাকা দিয়ে এনরোল করতে পারবে এবং তাকে একটা কিউআর কোড দিয়ে আমরা একটা স্টিকার দেবো, সেই স্টিকারও তৈরি আছে। এবার আর একটা হচ্ছে যে ই রিক্সাগুলো আনরেজিস্টার্ড ছিল তারা বাহন পোর্টালেই ওদের হচ্ছে 2866 টাকা দিয়ে বাহন পোর্টালে রেজিস্টার করতে পারবে। আমরা এই দুটো পোর্টাল খুলে রেখেছি এবং আহ্বান করেছি যে আপনারা রেজিস্টার করুন, আপনাদের স্টিকার দিয়ে আমরা আইডেন্টিফাই করে আমাদের খাতায় নাম তুলব। এরপরে যেটা হবে, ট্রাফিক পুলিশ, মিউনিসিপ্যালিটি এবং টোটো ইউনিয়ন, ই রিক্সা ইউনিয়ন বসে কোন রাস্তায় কিভাবে চললে যানজট মুক্ত করা যায় এই ডিসিশনটা নেওয়া হবে। পাশাপাশি আমরা কি সিদ্ধান্ত নিলাম, যেগুলো ইলিগাল সোর্স থেকে তৈরি হয় সেগুলোকে এফআইআর করে তালা মেরে দেবো। বুঝতে পেরেছেন? আচ্ছা। এইটা ছিল। তাহলে কি হবে, আমি কত সংখ্যায় আছে, কিন্তু এটা ঠিক যে যারা এই মুহূর্তে টোটো বা রিক্সা কিনেছে তাদের একজনকেও জীবিকাচ্যুত করছি না, কারণ তাদের একটা পরিবার আছে। কিন্তু একটা ডিসিপ্লিন আনতে চাইছি এবং তাদের এই একটা বেআইনি প্রোডাকশনটা বন্ধ করাটা হ্যাঁ, খুব বড় কাজ হ্যাঁ, হবে। এটার জন্য এটা আমরা কোন মাসে আপনারা আমরা সিদ্ধান্ত না নিয়েছেন? আমরা করছি, ওটা কিন্তু করছি, ওটা চলছে। ওটা কিন্তু চলছে এবং এর মধ্যে আপনার প্রায় 2 লক্ষর মতো টোটো ই রিক্সায় রেজিস্টার্ড হয়েছে এবং তাদের জন্য পোর্টাল খোলা আছে, তারা করছে এটা। কিন্তু আমাদের কিছুটা সময় বাড়াতে হয়েছে, কারণ হচ্ছে প্রথম হচ্ছে এসআইআর একদম মানুষের জীবন একেবারে বিধ্বস্ত করে ফেলেছে নির্বাচন কমিশন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে লাইন দিতে হচ্ছে, এর মধ্যে ওই একটা গরিব অটোওয়ালা, টোটোওয়ালা, মানে ই রিক্সাওয়ালা, তারা গিয়ে এটার পেছনে দৌড়বে। এর জন্য আমরা যেটা করেছি, শুধুমাত্র এটা না, টাইমটাকে আমরা এক্সটেনশন করেছি মাত্র, আর সব প্রসেস চলছে। ওরা ধীরে সুস্থে যে সময় পাচ্ছে সে কিন্তু এর এনরোলমেন্ট চলছে। তবে এই এনরোলমেন্ট যদি আমরা করে ফেলতে পারি সবাইকে, তাহলে টোটোর একটা ডিসিপ্লিন আমরা আনতেই পারবো এবং সেখানে বাচ্চা টোটো চালাবে না, কিংবা যারা চালাবে তাদের ড্রাইভিং লাইসেন্স দেয়, এগুলো সবটা করতে পারবে। মানে গোটা ব্যাপারটাই হচ্ছে আপনারা করেছেন, কিন্তু এখন এটা অপশনাল রয়েছে এবং কোনো নির্দিষ্ট ডেডলাইন না, আপনারা আমরা একটা দিচ্ছেন না deadline যে এই দিই। সময়ের হ্যাঁ। মধ্যে করতে হবে। অ্যাকচুয়ালি ওই বিষয়টা হচ্ছে এসআইআরটা চলে আসায় আমাদের কিন্তু অনেকটা থমকে এটা কি গেছে। এসআইআর না নির্বাচনী না, বাধ্যবাধকতা? একবার এসআই একটা ফ্যাক্টর। তার কারণ হচ্ছে এরা যেখানে এনরোল করবে একেবারে সেই সব জায়গাগুলোতেই মানুষ লাইন দিচ্ছে এসআইআর এ, তার ভোটার লিস্টে নাম থাকবে কি থাকবে না। 1,68,00,000 মানুষ আজকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে নির্বাচন কমিশন। তার মানে তার অস্তিত্ব থাকবে সেটা ঠিক করবে না, সে টোটো রেজিস্ট্রেশন করতে যাবে কোনটা। এই অবস্থার মধ্যে ওটা আমরা ডেটটাকে শুধু এক্সটেনশন করছি না, আর সব পদ্ধতি চলছে। আর একটা বিষয়ে এই টোটো বা ই রিক্সা আপনি যাই বলুন, এর সঙ্গে যে ট্র্যাডিশনাল রিক্সা, ট্রাইসাইকেল যেগুলো চলতো, তাতে ব্যাটারি জুড়ে এক ধরনের গাড়ি তৈরি হয়েছে এবং সেইগুলোর সংখ্যা দিনকে দিন বাড়ছে। এগুলোও তৈরি হচ্ছে আনরেগুলেটেড, আনঅথরাইজড এবং প্রবাবলি ইললিগাল বিভিন্ন সাইটে। দেখুন, বিষয়টা হচ্ছে সেটাও আমি কিছু কিছু জায়গায় দেখেছি যে রিক্সার সাথে ব্যাটারি দিয়ে দেওয়া হচ্ছে, যেটা এতে তার একটা অ্যাবনর্মাল স্পিড এসে গেছে, হ্যাঁ কিন্তু speed এসে তার না আছে ব্রেক লাইট, হ্যাঁ, সেটা ঠিক। না আছে প্রপার ইন্ডিকেটর। এবার ধরুন গ্রামে তো আবার ইঞ্জিন ভ্যান বলে, ওই যে ইঞ্জিন ভ্যান যেগুলো আছে ওগুলো চলে, এগুলো সত্যি রোড সেফটির ক্ষেত্রে বিপজ্জনক, এটা ঘটনা। কিন্তু এত সংখ্যক মানুষ এর সাথে যুক্ত রয়েছে
এবং দরিদ্র পরিবারগুলো যুক্ত রয়েছে, তাদেরই এখনই প্রশাসন দিয়ে বুলডোজার এর মতো করে লাগিয়ে যেভাবে উড়িয়ে দিচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে, আমাদের সরকার কিন্তু অতটা অমানবিক হতে পারে না। ফলে আমরা এটাকে সিস্টেমে আনবো, কিন্তু বুলডোজার দিয়ে নয়। ফলে কারণ প্রতিটি পরিবার আছে, তাদের জীবন জীবিকা আছে, সেগুলোর কথা আমাদের মাথায় রাখতে হচ্ছে। এই ব্যাটারি চালিত যে ট্রাইসাইকেলগুলো, ব্যাটারি ওবালা রিক্সা এখন লোকে বলে, বেশিরভাগ রিক্সায়, বিশেষ করে শহরতলিতে তো আমি দেখি এখন পায়ে টানা রিক্সার সংখ্যা অনেক কমে গেছে, এই ব্যাটারি দেওয়া রিক্সাই বেড়ে গেছে। এইগুলোর ব্যাপারে এখনো পর্যন্ত অফিসিয়ালি আপনারা কোনো না, সিদ্ধান্ত নেন? আমরা এই রিক্সা, আনরেজিস্টার্ড ই রিক্সা এবং টোটো, এগুলোর কে আমরা সামলে নিই। তারপরে ওদের কারোর জীবিকাচ্যুত করা হবে, তাকে উড়িয়ে দেওয়া হবে, সরিয়ে দেওয়া হবে, দেখুন এই ধরনের কথা আমরা ভাবছিও না, বলতেও চাই না। তার কারণ হচ্ছে সংখ্যাটা এত এবং এত মানুষের প্রয়োজন, সেটাকে বিকল্প জীবিকার সন্ধান দিয়েছে, প্লাস হচ্ছে মানুষ সেগুলোকে গ্রহণ করেছে। কোন জায়গাটা অসুবিধা? রোড সেফটির ক্ষেত্রে একটা অসুবিধা আছে। দ্বিতীয় অসুবিধা হচ্ছে যেখানে অত্যধিক হয়েছে সেখানে যানজটের সমস্যা আছে। এই দুটোকে যদি আমরা পথ বার করতে পারি, তাহলে এটা নিয়ে জীবিকা অর্জন করছে, অসুবিধা কি আছে? না, কোনো মানুষ তো অসুবিধা নেই, গ্রহণ কিন্তু করেছে। প্রপার যে চালাবে তাকে একটা প্রশিক্ষণের হ্যাঁ, ব্যবস্থা সেগুলো- করা, সেগুলো- এটা তো আমরা কটা লোক ই-রিকশা- উঠতে পারবে সে ব্যাপারে। আমরা ই রিক্সা এবং টোটোর ক্ষেত্রেও সেটা অনেক অনেক আরটিও কিন্তু একই সঙ্গে তাকে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার পদ্ধতিও চালু করেছে। সেইখানটা করতে গেলেই ওই যে 18 বছরের নিচে ই রিক্সা চালাচ্ছে সে অটোমেটিক বাদ হয়ে যাবে। এবং আমরা যে কিউআর কোডটা মারছি স্টিকার আলা, ওটা সমস্ত তথ্য থাকবে, কে চালাচ্ছে, কে তার মালিক, তার হিস্ট্রি সবই ওর মধ্যে থাকবে। ফলে ডিসিপ্লিন আসবে। মানে এই ব্যাপারে যাই হবে পরবর্তী সরকারের হাতেই হবে, হ্যাঁ, এখন কারণ এই তার আগে তো আর মুহূর্তে কিছু দেখুন, এই সময়ও মুহূর্তে নেই, এখন সুযোগও নির্বাচন নেই। ঘোষণা হয়ে যাবে, এখন এই ভোটার তালিকা প্রকাশ হবে, সেখানে কত লক্ষ প্রকৃত ভোটারের নাম বাদ যাবে সেটা নিয়েও আমরা আশঙ্কিত রয়েছি। ফলে এখন এটাও একটা সামনে আমাদের কাছে সমস্যা বাংলার মানুষের কাছে। ফলে এটা আপাতত পরের ইলেকশন, এই ইলেকশন মেটার পরে এটাকে আবার আপনি 22-এ পরিবহনের দায়িত্ব নিলেন, 4 বছরের একটু বেশি সময় আপনি রাজ্যের পরিবহন দপ্তর সামলালেন। আজকে এই 4-4.5 বছরের মন্ত্রিত্ব শেষ হতে চলেছে আর 1 মাস। আপনার উপলব্ধি কি? মানে আমি বলতে চাইছি, রাজ্যের পরিবহন পরিস্থিতিকে কোন জায়গায় আপনি হাতে পেয়েছিলেন, আজকে যখন আপনি এই টার্মে আপনার দায়িত্ব শেষ করতে চলেছেন, কোথায় পৌঁছলেন? দেখুন, বিষয়টা যে আমি প্রথমে উল্লেখ করলাম যে প্রায় 1,70,00,000 গাড়ি চলছে, বড় বড় ট্রাক থেকে শুরু করে একেবারে আপনার অটো পর্যন্ত গাড়ি চলছে। তার সঙ্গে আছে জলপথে ভেসেল আছে। এগুলো নিয়েই হচ্ছে পরিবহন দপ্তর। এই গাড়িগুলোর রেজিস্ট্রেশন, পারমিট ইস্যু করা, ট্যাক্স কালেকশন করা, তা সেটা পলিউশন করছে কিনা দেখা, এইগুলো হচ্ছে পরিবহন দপ্তরের কাজ। কিন্তু গাড়িগুলো কিভাবে রাস্তায় চলবে ওটার হোম ডিপার্টমেন্ট ঠিক করে। এখন বিষয়টা হচ্ছে পরিবহন দপ্তরের আমি বেশ কিছু সংস্কার আমরা করেছি। ও সংস্কার করেছি এটাই যে পরিবহন দপ্তরের যে রেভিনিউ কালেকশন হতো 2010-11 সালে ছিল 936 কোটি। এবার আমি যখন এলাম তখন এসে সেটা পৌঁছলো 2,500 কোটি, 2,500। তারপর 3 বছরের মধ্যে সেটা 4,500 কোটি, এক ধাপে 2,000 কোটি রেভিনিউ বেড়েছে। এটা কি করে বাড়লো? মানে হিউজ রেভিনিউ বেড়েছে এবং সেটা 5,000-এ গিয়ে টাচ করলো। মানে আপনি কি ট্যাক্স ফাঁকি দেওয়ার প্রবণতা কমাতে পেরেছেন? মানে প্রায় 40% ট্যাক্স রিনিউ করতো না, দিত না। সেটা বা জেলা ধরে ধরে মিটিং করে আরটিওদের সাথে বসে, এমবিআইদের সাথে বসে, তাদের কাছে এসএমএস সিস্টেমে, তাদের কাছে এসএমএস পাঠিয়ে যে আপনার ট্যাক্সটা আপনি দিন, এটা করতে করতে আমরা প্রায় 10% বেশি আদায় করতে পেরেছি। ফলে এটা একটা বড় সাফল্য হ্যাঁ, আপনার একটা সাফল্য। tenure-এ। দ্বিতীয় হচ্ছে আমাদের আইটি ডিপার্টমেন্ট এটা করে দেয়, যেমন যাত্রীর সাথে অ্যাপ যা আইটি ডিপার্টমেন্ট করেছে এবার আমরা চালাচ্ছি। একটা যাত্রীর সাথে অ্যাপ এনেছি যেখানে বেসরকারি অ্যাপের সাথে সে পাল্লা দিয়ে কম পয়সায় যাত্রী পরিবহন করছে। তৃতীয় হচ্ছে আপনার যে বাংলাদেশের বর্ডারে যত চেকপোস্ট আছে, 8টা চেকপোস্ট, সেখানে প্রায় বামফ্রন্ট সরকারের সময় 4 দশক ধরে মাফিয়া রাজ চলত। অর্থাৎ যত গাড়ি এক্সপোর্ট হতো সেই গাড়িগুলোকে আটকে রাখা হতো 30-40 দিন, একদম লাইন দিয়ে আপনার পেট্রাপোল থেকে শুরু করে গোজাডাঙ্গা, চ্যাংড়াবাদা সব মানে দাঁড়িয়ে তোলাবাজি হতো আর কি। হ্যাঁ, সেইটা এসে আইটি ডিপার্টমেন্ট তৈরি করে দিল একটা সুবিধা পোর্টাল। সেই পোর্টালের মাধ্যমে একটা ফিস জমা করলে
তাকে ডেট দিয়ে দেওয়া হচ্ছে, সে কিন্তু নির্বিঘ্নে এখন 100-200 গাড়ি নিয়ে সে বাংলাদেশে চলে যেতে পারছে। তৃণমূলের তাহলে বিরোধী কি- দল বলছে তৃণমূল এসে তোলাবাজি বেড়েছে, আর আপনি বলছেন যে আপনার না। দপ্তর তোলাবাজি কমিয়েছে। না না, কেমন হয়েছে শুনলে বুঝতে পারবেন। এইটা করার পরে ওটা বাৎসরিক প্রায় 250 থেকে 300 কোটি টাকা ওখানে সরকারের রেভিনিউ আসে, এবং ওখানে আর গাড়ি ডিটেনশনে থাকে না, সব গাড়ি স্মুথলি চলে যায়। যদিও বাংলাদেশের এই পরিস্থিতিটা একটুখানি থমকে আছে, কিন্তু তার আগে কোনো ডিটেনশন নেই। এটা কিন্তু পুরো ক্লিয়ার আমরা করে দিতে পেরেছি, পুলিশ প্রশাসনের সাহায্যে কিন্তু করে দিতে পেরেছি। এটা কিন্তু একটা বড় কাজ হয়েছে, এবং ওখান থেকে আমাদের এই 3 বছরে 600-700 কোটি টাকা রেভিনিউ এসেছে, যা আগে আগে কিচ্ছু আসতো না। বুঝতে পেরেছি। তৃতীয় হচ্ছে আমরা স্মার্ট কার্ড চালু করলাম, যেটা ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন, সেই স্মার্ট কার্ড, এবং প্রায় 62 লক্ষ স্মার্ট কার্ড ইস্যু হয়েছে। সুন্দর কার্ড, এটাও কিউআর কোড আছে, যে কোনো জায়গায় কাজ লাগে আমরা এটা করেছি। রোড সেফটির ওপরে আমরা আরও কাজ করছি। তাতে কি হচ্ছে, অ্যাক্সিডেন্টের সংখ্যা কিন্তু এখন অনেকটা পশ্চিমবঙ্গে কমেছে। আমরা মুখ্যমন্ত্রী 16 সালে সেফ ড্রাইভ সেভ লাইফ ভাবনা দিয়েছিলেন, এবং সেইটাকে সামনে রেখে আমাদের পুলিশ প্রশাসনের সাথে এই এই ব্যাপারে কাজ করায় যেটা হয়েছে, কলকাতা এখন ভারতবর্ষের মেট্রোপলিটন সিটিগুলোর মধ্যে অন্যতম যেখানে অ্যাক্সিডেন্ট এবং মৃত্যু কম, এবং আমরা 11 নম্বর স্থানে আছি পশ্চিমবঙ্গ অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে। আমাদের আগে 10টা রাজ্য আছে, আমরা এটাকেও আগে কমিয়ে আনছি। কারণ এই রোড সেফটি নিয়ে নিয়মিত মিটিং ব্লক লেভেলে করা হয়, এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের মঠ থেকেই এসেছে। এই রেগুলার মিটিং করা, অ্যাওয়ারনেস তৈরি করাতে এই মুহূর্তে ভারতবর্ষে আমরা কিন্তু প্রথম আছি। দ্বিতীয় হচ্ছে, আচ্ছা, আপনার সাফল্যের অনেকগুলো শুনলাম তালিকা, ব্যর্থতা নেই? হ্যাঁ অবশ্যই আছে। ব্যর্থতা কোন জায়গাটা আমার কাছে খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে যে আমরা এই পরিবহন দপ্তরতে এত গাড়ি নিয়ে আমরা কাজ করছি, পাশাপাশি পরিবহন দপ্তরের আন্ডারে সরকারি বাস, এটা পরিবহন দপ্তর চালাবে কি চালাবে না, এটা কোনো বাধ্যবাধকতা নেই। কারণ অনেক স্টেটে আছে সরকার কোনো সরকারি বাসই চালায় না, যেমন মধ্যপ্রদেশ সব বেসরকারি বাস। আপনি সব রাজ্যেই কিছু সরকারি বাস, বাকিটা বেসরকারি বাস। মহারাষ্ট্রে সরকারি বাস সব, কিন্তু সব পিপিপি মোডে চলে। তো আমাদের রাজ্যে এই যে কর্পোরেশন আছে কতগুলো, ডাব্লিউবিটিসি, এসবিএসটিসি বা এনবিএসটিসি, সাউথ বেঙ্গল, নর্থ বেঙ্গল, এইগুলোতে সরকার মানে পরিবহন দপ্তরের পক্ষ থেকে তাদের বাস দিয়ে দেওয়া হয়েছিল, এবং তাদের ড্রাইভার কন্ডাক্টরের 90% মাইনে দিয়ে দেওয়া হয়। আগে এটা বামফ্রন্টের সময় 75 দিত, দিদি আমাদের মুখ্যমন্ত্রী সেটা 90% মাইনে দিয়ে দেওয়া হয়। আর প্ল্যান ফান্ড হিসাবে টায়ার টিউব বদলার জন্য একটা টাকা দেয়। তার সেপারেট বডি আছে, তারা নিজস্ব সেখানে এমডি রয়েছেন, চেয়ারম্যান রয়েছেন, তারাই বাসগুলো অপারেট করে। এখন বিষয়টা হচ্ছে যে সেই প্রায় 3000-এর মতো বাস এই 3টে কর্পোরেশন চালায়। এখন পরিবহন দপ্তর বলতে মানুষ সরকারি বাস হচ্ছে, সাধারণ মানুষ কিন্তু এত কিছু অত নেই যে ওই ট্রাক থেকে শুরু করে সব পরিবহন দপ্তরই না না, সাধারণ মানুষের যেটা বাস। লাগে, হ্যাঁ, সাধারণ বাস। মানুষ পরিবহন দপ্তর বলতে সেটা বাস বোঝে। বাস বোঝে। বাস বোঝে। এখন এই বাসের ক্ষেত্রে একটা সমস্যা এসে দাঁড়িয়েছে, যে বিগত 15-20 বছর আগে যদি আপনি চলে যেতেন, তাহলে দেখতে পেতেন যে বাসই ছিল একমাত্র মাধ্যম মানুষের যাতায়াতে। আমি দূর দূরান্তে যাব বাস, আমি স্কুলে বাচ্চাকে নিয়ে যাব বাস, আমি বাজারে যাব বাস। কিন্তু বিগত 15, 16, 18 বছরে এত ছোট গাড়ি চলে এলো, ম্যাজিক এলো, অটো এলো, টোটো এলো, ই রিক্সা এলো, রাস্তাগুলোতে পুরো ছেয়ে গেল। এবং ছেয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, যে এই বাসের প্যাসেঞ্জারের প্রায় 60% ওরা কিন্তু নিয়ে নিয়েছে, যেগুলোকে কাটা প্যাসেঞ্জার। মানে আপনি কি সরকারি বাসের দুরবস্থা কেন, এই প্রশ্নের আমি- উত্তর অটোমেটিক্যালি দিচ্ছেন? হ্যাঁ, আমি কভার আপ করছেন। অলরেডি চলছে। আমার হাতে যেমন সরকারি বাস 3000-এর উপরে আছে, তেমনি বেসরকারি বাস প্রায় 16 থেকে 20 হাজার চলে রাজ্যে। এই সবটা নিয়েই আমাদের দেখতে হয়, কারণ আমরাও ওদের পারমিট দিয়েছি, চালাই। এইভাবে চলে যাওয়ায় কি হয়েছে, অনেক রুট থেকে বেসরকারি বাসও উঠে গেছে, কারণ সে ফুয়েল কস্ট তুলতে পারছে না। কারণ পেট্রোল ডিজেলের মূল্য এই বিজেপি সরকার আসার পরে প্রায় 60% বেড়ে গেছে, প্লাস হচ্ছে যাত্রী হারিয়েছে, এবং যাত্রীরা ছোট গাড়িগুলোকে গ্রহণও করেছে। এবং যা- সব থেকে বড় আঘাতটা দিয়েছে করোনা। হ্যাঁ, এবার অনেকে টু হুইলার কিনে নিয়েছে। এতে কি হচ্ছে, বাস চালানো হয়ে গেছে ভীষণ কঠিন,
এবং বাসের প্যাসেঞ্জার নেই, সেই রুট থেকে বাস যখন উঠে যাচ্ছে, ওই যে গুটি কয় মানুষ এ থেকে বি পয়েন্টে যেতে চায় বাসে, সে বাস পাচ্ছে না, এবং সে কিন্তু আমাদের কাছে কমপ্লেন করছে বাস কোথায় গেল। এটা খুব চ্যালেঞ্জিং, কারণ এই বেসরকারি লোক, বাস মালিক বলছে আপনি অটো টোটো রাস্তা থেকে হাঁটান, না হলে আমরা বাস চালাবো কী করে, তারা বাস চালাবে না। এবার সরকারের পক্ষেও এই গ্যাপটা পূরণ করা, হাজার হাজার বাস কিনে পূরণ করা প্রায় অসম্ভব। তবুও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা নজর রেখেছেন, এবং আমাকেও তিনি সরাসরি বলেছিলেন যে বাস পাচ্ছে না, এটা দেখতে হবে, এবং সঙ্গে সঙ্গে তিনি কিন্তু এই কলকাতার বুকে 200 সিএনজি বাস কেনার পারমিশন দিয়েছে। সেই বাসগুলো কেনা হচ্ছে, সেটা কলকাতায় নামবে। তার আগেও আমরা প্রায় 100-র মতো সরকারি বাস নতুন কিনেছি, 3টে এসটিউকে দিয়েছি। আমাদের দিক থেকে এই বাস কেনা এবং বাসের সংখ্যা বাড়ানোর চেষ্টা আমরা করছি, এবং তাতে অনেকটা মিটবে। যেমন ধরুন, আমি কলকাতায় 6 থেকে 8 লক্ষর মানুষ মেট্রো চাপে, তাহলে আমি মেট্রোর মানুষগুলোকে বলতে পারবো না আপনি বাস চাপ। না, বাস তো আজকে অবশ্যই অপশন। হ্যাঁ, আজকে 76,000 ক্যাব চাপে, আমি কি তাদের বলতে পারবো যে আপনি বাস না চাপলে বাস চলবে না? এবার তারপরে বাইক ট্যাক্সি আছে, এই যে অল্টারনেটিভ যানগুলো চলে এসছে, বাস তো প্যাসেঞ্জার হারিয়েছে, ফলে কলকাতাও অনেক রুট বাস বন্ধ হয়ে গেছে। তার মানে এবার কিছু মানুষ তো চায় এখনো বাস, তাদের কষ্টটা লাঘব করা কিন্তু এটা আমার কাছে দুঃসহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সব থেকে বড় চ্যালেঞ্জ যেটা আ- আপনি মনে করছেন এই 4 বছরে আপনি সেভাবে এখনো মিট করতে হ্যাঁ, পারেন ওটা পারিনি। এবার আমরা যেটা করেছি, যেমন বামফ্রন্টের সময় 8-9 সালে একটা কোর্টের অর্ডার ছিল যে 15 বছরের উপরে কেএমডি এর বাস অফ স্ক্র্যাপ করে দিতে হবে, এবং তারা এসেছিল দল বেঁধে আমার কাছে যে আমরা যদি এই নিয়ম মেনে চলি তাহলে 25-26 সালে 1,500 বাস বসে যাবে কলকাতার বুকে। তা 1,500 বেসরকারি বাস বসে যাওয়া মানে তো মানে পুরো পরিকাঠামো ভেঙে পড়বে। তা আমি তাদের সাথে প্রায় সঙ্গে থেকেই আমরা আবার কোর্টে, তারা অ্যাপিল করেছে, আমরা আমাদের পক্ষ থেকে এটা এনজিটির অর্ডার ছিল, মানে সুপ্রিম কোর্টের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, আপনারা ট্রাইব্যুনাল। জানলে খুশি হবেন, সেইটা আমরা আইনি লড়াই করে আমাদের মতামত দিয়ে সেইটাকে আমরা কাটাতে পেরেছি, যে 15 বছর হলেই যে বাসকে স্ক্র্যাপ করে ফেলতে হবে না, বাসের স্পেশালভাবে যদি সিএফ করা যায় 6 মাস অন্তর অন্তর, তাহলে বাসটার যে স্বাস্থ্য পরীক্ষার উপরেই নির্ভর করবে তার বয়স। এইগুলো আমি এসে যুক্তি দিয়ে দিয়ে কিন্তু এটা করতে সম্মত হয়েছে। আমি যেহেতু আপনি জাস্ট একদম আপনার এই টেনিওরের শেষে এসছেন তাই এই ধরনের প্রশ্ন করছি, এবং আজকে পরিবহন মন্ত্রীর সঙ্গে আমি কথা বলছি, তৃণমূল নেতার সঙ্গে রাজ্যের 5টা পলিটিক্যাল ইস্যু নিয়ে কথা বলছি না। সব থেকে বড় অভিযোগ ছিল বিভিন্ন আরটিওগুলোতে দুর্নীতি চক্র, দালাল চক্র, এগুলো আজকের কিছু নয়, এরকম নয় যে তৃণমূল আসার পরে সব হয়েছে, চিরকাল ছিল। প্রতিটা আরটিও লেভেলে দালাল চক্র রয়েছে। কোনো কাজ, গাড়ি সংক্রান্ত কোনো কাজ করতে গেলে তাকে ঘুষ না দিলে করা যাবে না। এটা তো কয়েক দশক বামফ্রন্টের সময় থেকে চলছে। কিন্তু আপনারা এটা আমরা আটকাতে এসে পেরেছেন? হ্যাঁ, অবশ্যই আটকাতে পেরেছি। মানে আমরা যেটা এসে করেছি যে আমরা 50টা অনলাইন সার্ভিস চালু করেছি, এবং তার মধ্যে 22টা হচ্ছে ফেসলেস। এটাও ভারতবর্ষে 1 নম্বরে। অর্থাৎ আরটি অফিসে যেতে হবে না, আপনি বাড়িতে বসে অফিসে বসে ফিস জমা করলে আপনি পেয়ে যাবেন। তাহলে আরটি অফিসের সাথে যদি আপনার যোগাযোগ বিচ্ছিন্ন আমি করে দিতে পারি, তাহলে আপনি দালাল চক্রে পড়বেন না। ফলে এই অসংখ্য অনলাইন সার্ভিস করে দিয়েছি, ট্যাক্স ফ্যাক্স জমা দেওয়া, এগুলো কিচ্ছু আরটি অফিসে যেতে হয় না এখন আর। বুঝতে পারলেন? এতে কি হয়েছে, ওই দালালের খপ্পরে পড়ার সংখ্যাটা কমেছে, কিন্তু পুরো কি নির্মূল হয়েছে? না, এখনো হয়নি। তার কারণ হচ্ছে এই অনলাইনে অ্যাক্সেস করতে পারে না বহু গাড়ির মালিক আছে, এবং তারা গিয়ে এখনো দালালের চক্করে পড়ে, দালালরা তাদের ভুল বোঝায়। আমাদের কাছে সরাসরি কমপ্লেন করার আমরা জায়গা রেখেছি, আমরা দিনাম দেওয়ার সেখানে কিন্তু হস্তক্ষেপ করি। অর্থাৎ মানুষ যত সচেতন হয়ে উঠবে যে আমার কাছে অনলাইন সার্ভিস আছে, আমি কেন যাব। দ্বিতীয় হচ্ছে, আমি যদি আরটি অফিসে যাই, আমি কেন ঘুষ দেব? আমি দেব না, এটা আমার অধিকার। মানুষ যদি এটা করতে পারে, তাহলে আমরা সব সময় প্রস্তুত আছি যে দালাল চক্র নির্মূল করার দিকেই আমরা আছি, এবং আগামী দিনে এটা নির্মূল হয়ে যাবে, এটা নিয়ে কোনো চিন্তা নেই, হয়ে যাবে। সেটা আমরা নজর রাখছি বারবার। এটাকে মুক্ত করা প্রথমে এসেই আমার প্রথম কাজ ছিল যে আরটি অফিস থেকে দালাল চক্র মুক্ত করে দিতে হবে। একদম শেষে একটা প্রশ্ন, আমরা জানি না পরবর্তী সরকার কারা তৈরি করবে, আমরা জানি না যদি তৃণমূল কংগ্রেসই সরকার তৈরি করে আপনি আবার পরিবহনের দপ্তরের দায়িত্বে আসবেন কিনা, এগুলো তো সবই ভবিষ্যৎ বলবে, এখনই স্পষ্টভাবে বলা যায় না। কিন্তু যিনি পরিবহন দপ্তরের দায়িত্বে আসবেন
তার জন্য কোন বড় কাজটা রেখে গেলেন যেটা আপনার এই টার্মে শেষ হলো? আর যেটা হচ্ছে যে তাকে লাগাতারভাবে এই আরটিও লেভেলে মানুষের যে সার্ভিস, ঝামেলাহীন দালাল চক্রহীন যে সার্ভিস পাওয়া উচিত সেটাকে আরও এনশিওর করতে হবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে গাড়ি রোড সেফটির ওপরে কাজ করতে হবে। তৃতীয় হচ্ছে যে গাড়ি যারা কেনে, তারা রুলস রেগুলেশন অনুযায়ী রাস্তায় চলছে কিনা, ট্রাফিক রুল মেনে চলছে কিনা, বৈধ কাগজপত্র নিয়ে চলছে কিনা, এটাকে এনশিওর করতে হবে। অর্থাৎ এমন একটা দিন আসবে, নিশ্চয়ই আসবে, যেখানে রাস্তায় যে গাড়ি চলবে সে তার বৈধ কাগজপত্রও থাকবে, ট্রাফিক রুলও মেনে থাকবে, চলবে, তবে সমাজটা সুন্দর হবে। এই কাজটা নজর দিয়ে করতে হবে। আর একটা হচ্ছে যত সময় আসবে চাহিদা বাড়বে, রুচি পছন্দের পরিবর্তন হবে, সেটাকে ফেস করতে হবে। আর তবে একটা কথা বলি যে সরকারে আমি বা আমরা কে দাঁড়াবো না দাঁড়াবো কি হবে ওটা সম্পূর্ণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন। ওটা এই মুহূর্তে আমাদের কাছে পুরোটাই অনিশ্চিত। কিন্তু এটা নিশ্চিত বলতে পারি যে 26-এর নির্বাচনে বিপুল বিপুল সমর্থন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় আসছেন এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবেই তিনি শপথ নেবেন, এটা নিশ্চিত। অনেক ধন্যবাদ স্নেহাশিস বাবু সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম রাজ্যের মাননীয় পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে। আমি আবার বলছি, মুখ্যত পরিবহন মন্ত্রীর সঙ্গেই আজ এই সেশনে আমরা কথা বললাম এবং পরিবহন সংক্রান্ত বিষয়ে কথা বললাম। নির্বাচন এগিয়ে আসছে, ক্রমশ হাওয়া গরম হচ্ছে, নির্বাচনী আবহাওয়া। আমার ধারণা হয়তো আগামীতে আমি আবার ওনার মুখোমুখি হবার চেষ্টা করব, কিন্তু সেই আলোচনা হবে সম্পূর্ণ রাজনৈতিক।